তখন সেই মুক্তি পায়। কিন্তু একই সময়ে অন্য যারা বিপদগ্রস্ত হয়ে থাকে তাদেরকে মুক্ত করা হয় না। আর বিশেষ করে যে প্রধানমন্ত্রী এবং তার সাথে যারা ছিলেন এবং রাজনৈতিক সুহৃদরা যারা ছিলেন তারা কিন্তু ওই শাসন আমলে কেউ হ্যাপি ছিলেন না। উনি সবাইকেই ব্যবহার করেছেন। আওয়ামী লীগ সবাই কাজে লাগিয়েছে। আজকে যেহেতু দীর্ঘদিন বলা হয় আওয়ামী লীগের 14 দল, তো বাকি 14 দল কোথায়? বাকি 14 দল কোথায়? মাঝে মধ্যে জে এম কাদের সাহেব কিছু হক কথা বলার চেষ্টা, কিন্তু বাকিরা কোথায়? বাকিরা তো সে নেই। সুতরাং আজকে যে বিষয়টা, এই বিষয়ে এর বেশি বলার কিছু নেই বলে আমি মনে করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি হাসিনুর রহমান, আমরা দেখতে পেয়েছি 32 নম্বরের সামনে সেনাবাহিনী ছিল, কিন্তু সেনাবাহিনীর সাথে মারামারি বা সেনাবাহিনীকে আঘাত করা, আবার পুলিশে আবার জনতার উপর আঘাত করা, এই জনতা আসলে কারা ছিল, কেন ছিল 32 নম্বরে? 32 নম্বর তো ভাঙ্গা হয়েছে একবার। ভাঙ্গা আপা বিসমিল্লাহির রহিম। উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। যারা এই অনুষ্ঠান দেখছেন বা দেখবেন সবাইকে আমার অভিনন্দন। আজকে আমাদের বিজয় দিবস। এটা খুবই প্রশান্তির একটা জায়গা। মানে আমরা শুকরিয়া আদায় করি মহান আল্লাহর কাছে। আপনারা বলতেছেন 32 নম্বর থাকার দরকারটা কি? ওখানে খেলার মাঠ লাগলে তো আরো ভালো। কুলাঙ্গারের জায়গা এখানে এই দেশে হবে না। আমি কোনো ভাঙ্গার মধ্যে নাই, উন্নয়নমূলক কিছু করি, মসজিদ বানাই, অন্য কিছু করি। 32 নম্বর নিয়ে পূজা করার কোনো অবকাশ নাই। ওখানে তো পূজা হয়েছে এতদিন, এই 16 বছর তো 32 নম্বর পূজা হয়েছে। কি করে নাই 32 নম্বর? 15 আগস্ট যখন যাওয়া হয়েছিল শেখ মুজিবকে আনতে বা ধরতে, যাই করা হোক, গুলি কে ছুটছিল আগে? 32 নম্বর ছিল অস্ত্রাগার, এলএমজি ছিল, এসএমজি ছিল, ওখান থেকে গুলি করা হয়েছিল। এটাকে মানা কোনো কারণ নাই। এখন কথা আসবে স্বাধীনতা ওনার অবদান কতটুকু? উনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন না 71 সালের আগে উনি বলেছিলেন আমি স্বাধীনতা চাই? তাও তো বলেন নাই, কাউকে ঘোষণা দিতেও বলেন নাই। সুতরাং এই ভুয়া ইতিহাস নিয়ে আমরা আগে দেখিনি না। তারপরও সব ঠিক ছিল আপা। দেখেন এই যে আগুন লাগালো, লকডাউন, এই আধে বাধে কথা বলে কয়েকজন লোক মারা গেছে। এর তো অস্তিত্ব থাকতে পারে না। মারা না যাইতো আমি আপনার সাথে থাকতাম, এর ভাঙা ঠিক হয় নাই। মানুষ আগুনে পড়ে মারা গেছে, আগুন সন্ত্রাসী সে। বাইরে থেকে উস্কানি দিচ্ছে নিরীহ জনগণ, তার কথায় মানুষ বাইরে নেমে এসে ককটেল মারছে, এই মারছে, বাস পোড়াইছে। বাপের সম্পত্তি নাকি এটা? এই যে আগুন লাগলো, বাস পড়লো, ঘর পড়লো, মানুষকে আতঙ্ক সৃষ্টি করলো, ওর তো কোনো অস্তিত্বই থাকবে না, থাকা উচিত না। আমি মনে হয় এর বেশি বাড়াবাড়ি করলে এটা ঢেউ টানা শেষ পর্যন্ত গোপালগঞ্জ পর্যন্ত যায়। দেশটা আমাদের, কেউ উশৃঙ্খলতা করুক না। যখন ভাঙা হয়েছিল তখন কেন পুরোপুরি শেষ করে দেওয়া হয়নি? 32 নম্বর তো আমরা আগেও একবার দেখেছি ভাঙছে। তো তখন ভাঙতে পুরা ভাঙতে পুরা ভাবে ভাঙতে পুরা দেয় নাই, ভাঙতে পুরা দেয় নাই, সরকার দেয় নাই। এখনো সরকার মানা করছে। সরকার জনগণের সাথে নাই, সরকার দুই দিকে সামলাইতেছে, যার জন্য সমস্যা হয়েছে। আমার বিশ্বাস সরকার না চাইলে তো বিচারটা হইতো না। তাহলে বিচার কেন করতেছে সরকার যদি না চায়? না, বিচার তো অন্য জিনিস ভাবে, বিচার তো সরকারের না, বিচার তো আমাদের। বিচার তো আমরা ক্ষতিগ্রস্ত মামলা করছি, সরকার তো মামলা করে নাই। বিচার করছে ক্ষতিগ্রস্ত লোকেরা। বিচার না করে যাবে কোথায় সরকার? এই সরকার তো আমরা সৃষ্টি করছি। সরকারের বিপ্লবের ফসল। 1400+ লোক মারা গেছে, বিচার হবে না মানে? বিচার হইতেই হবে। আমাদের ইয়া ভাই বলছেন, ইকবাল চৌধুরী ভাই, আমরা অনেক কিছু জানতাম না, আমরা অনেক কিছু জানতাম না। এই আইজিপি সাহেব যদি না বলতেন আমরা অনেক কিছু অজ্ঞ থাকতাম। উনি রাজসাক্ষী, উনি বলাতে আমরা অনেক কিছু জানতে পারছি। জিনিসটা ফকফকা হয়েছে, পরিষ্কার হয়েছে। সুতরাং ওনার বিচার 5 বছর হয়েছে, ঠিক আছে, বাট ওনার বিচার তো সমান হবে না হাসিনার মতো। আদেশ কে পালন করেন? উনি পরিষ্কার বলে দিয়েছেন এই হাসিনার আদেশে কারা কারা ছিলেন, কোর কমিটিতে কারা কারা ছিলেন, তাদেরও বিচার হয়ে যাবে। উনি তো 160 করে বলছেন কারা কারা কোর কমিটিতে ছিলেন, তারাও অন্য মামলায় আসবে, তারাও অপরাধী। এটা তো আমরা জানতে পারতাম না। এই আইজিপি সাহেব সব বলে দিচ্ছেন, অন্যরা তো কেউ বলে নাই। সুতরাং উনিও তো আদেশ পালন, মানে ওনার আদেশে তো উনি তো একা আদেশ পালন করেন নাই আপা, সাথে তো অনেক লোক আদেশ পালন করছেন। ওই যে কোর কমিটিতে ছিলেন বেশ অনেক লোক,
NSI, DGFI, এটা তো বিচার আসতে হবে তো। ওনার 164 ভিত্তি করে এই মামলাগুলি হবে আবার। এই মামলা এখানে শেষ না। উনি যদি এগুলো না বলতেন আমরা জানতেই পারতাম না যে এটা এইগুলি এই কর্মকাণ্ডগুলি চলতো বা হয়েছে। এটা উনি একটা ভালো কাজ করছেন, রাজসাক্ষী হয়ে উনি সব ঘটনা ঘটে বলছেন। এবং IGP উনি বলছেন ওনার সাথে যারা ছিলেন তারাও একই দোষী হবেন, এখানে দায় মুক্তি কারো নাই। উনি সাহসিক এবং ভূমিকা পালন করছেন, ধন্যবাদ। ওনার দণ্ড একই সমান হবে না, এটাই স্বাভাবিক। আর এটাই আপা আমি মনে করি 32 নম্বর, উনি যদি উশৃঙ্খল আচরণ, কথাবার্তা, অনুতপ্ত, অনুশোচনা হাসিনা মধ্যে ছিল না। আপনারা সবাই আছেন এখানে, বলেন হাসিনা দীর্ঘ 1 বছরে তার এই অপরাধ কর্মের জন্য কি অনুশোচনা ফিল করছেন, অনুশোচনা বোধ করছেন, অনুতপ্ত হয়েছেন? উনি তো একের পর এক কাজে বাজে বক্তব্য বলেই যাচ্ছেন। উনি ওনার মায়ের কোলে গেছেন, ভারত প্রেমে গেছেন, যেখানে বাচ্চা যেখানে নিরাপদ হয় সেটা মায়ের কাছে যায়। হাসিনা তার মায়ের কাছে গেছেন, মা তো নাই, আছে এখন বাবা বা বন্ধু। আমি মনে করি এখানে সুযোগ নাই, হাসিনাকে আসতে হবে, ফেরত দিতে হবে, বিচার হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপা। অনেক ধন্যবাদ। আমি রবি ভাই আপনার কাছে একটু শুনতে চাই যে আপনার মতামত কি আজকের রায়ের ব্যাপারে এবং 32 নম্বরে যে ঘটনা ঘটলো, যে হাসিনুর ভাই বলছে বা আরো অনেকেই বলে যে 32 নম্বর থাকারই কোনো অধিকার নেই, 32 নম্বর একটা তীর্থস্থান। তো সেখানে আসলে এই যে ছিল সে, বা আজকে এর আগেও আমরা দেখেছি গত বছর সেটা ভাঙা হয়েছে অর্ধেক। তো অর্ধেক ভাঙা হয়েছে, পুরা কেন ভাঙা হইলো না, আবার আজকে কেন ভাঙা? আর শেখ হাসিনার রায়টাকে আপনি কিভাবে কি রকম ভাবে দেখছেন, শেখ হাসিনা সহ বাকি দুইজনের? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থাপিকা, আমার সাথে বিজ্ঞ আলোচক বিন্দু, যারা আপনার মাধ্যমে আমাদেরকে দেশে এবং প্রবাসে দেখছে, সবাইকে আজকে আমি আমার দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি আগেই স্মরণ করি, এই রায়টা নিয়ে যখন কথা হয়েছে আমি স্মরণ করছি শহীদ বীর সালাউদ্দিন কাদের চৌধুরীকে, যিনি ওনার মামলার ফাঁসির রায় হওয়ার পরে জজ সাহেব জিজ্ঞাসা করছিল ট্রাইব্যুনাল যে আপনার কিছু বলা আছে কিনা। সালাউদ্দিন কাদের চৌধুরীর স্বভাব সুলভ হাসতে হাসতে বলছিল যে মাঝে আদালত আমার কিছু চাওয়া পারে আপনার কাছে, তবে একটা অনুরোধ রইল যে এই ট্রাইব্যুনালটা যেন কন্টিনিউ করে এবং শেখ হাসিনার বিচার এই ট্রাইব্যুনালে একদিন হবে। আমি সেহেতু তাকে সেলুট জানাই তার এই বক্তব্যের জন্য। রায়ের বিষয় এগুলি তো আইনের ব্যাপার, এগুলি নিয়ে অনেক কথা বলা যায় বা বলা যাবে, সেগুলি আমরা আর এখন ওইভাবে যাচ্ছি না। তো একটা প্রশ্ন যেটা আপনি করছেন যে 32 নম্বর নিয়ে, এখন আমরা মানে বিজ্ঞ আলোচক তো, আমি তো আবার একটু গ্রাম্য ভাষায় কথা কই, অনেকে মাইন্ড করে হলো কি ঘোড়ার ডাকও বুঝি না, গরুর ডাকও বুঝি না। আমরা আমাদের বুঝায় ভুল আছে। বিচার হলো শেখ হাসিনা, রায় হলো তার। তো তার রায় হলো কি ফাঁসির দণ্ড, আজীবন কারাদণ্ড, দুইটাই রায় হয়েছে তার। এখন শেখ হাসিনার বাড়ির নাম তো হলো সুদা সদন। আপনারা যাইবেন হলো সুদা সদন ভাঙতে, আপনারা শেখ মুজিবের বাড়ি ভাঙতে যান কেন? এর বিচার হচ্ছে নাকি? সুদে খালি পেশাল মারেন আর হইলো গেঞ্জাম লাগান। হাসিনার বিচার হয়েছে, হাসিনা 2400 লোক মারছে, 34,000 লোকরে আমার পঙ্গু করে দিছে। তা হাসিনার বাড়ি না ভাঙবে, হাসিনুর ভাই বাড়ি ভাঙা কে রে ভাই? ভাই শেখ মুজিব, আমি বলি জামাতকে নিষিদ্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ, তাই বলে কি জামাত শেষ হয়ে গেছে? আপনারা যে ভাষায় কথা বলেন, জেএনজি ভাষায়, মনে হয় যে সবকিছু আপনার কাছে একেবারে সহজ এবং অত্যন্ত পানির মতো পরিষ্কার। এটা কিন্তু এত সোজা না। 87 বছরের একটা সংগঠন জামাত ইসলাম, তারে হাসিনা নিষিদ্ধ করে, তার সিম্বল বাতিল করে, তার রেজিস্ট্রেশন নিবন্ধন বাতিল করে, সেই দলটাকে কি বাতিল করে দিতে পারছে দেশ থেকে?
আওয়ামী লীগ তো 74 বছরের একটা 76 বছরের সংগঠন। আপনি আর আমি মুখে মুখে বললেই তো আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না। আপনি যত পারেন এমবার্গো দেওয়ার যত রকমের পারেন দেন। আপনাকে আমি একটা বলি শুনেন, স্বাধীনতার পরে যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, দেশ স্বাধীন করছে, একটা রাষ্ট্র আফ্রিকার গানা, তারা 5 বছরের মধ্যে যারা স্বাধীনতা আনছিল যে দলটা, 5 বছরের মধ্যে তারা কিন্তু ব্যান্ড হয়ে গেছে। আর একটা দেশ আমাদের এশিয়াতে, এই ফিলিপাইন, মার্কোস, সে হলো তাদের জাতির পিতা ছিল এবং স্বাধীনতা যুদ্ধ সে করে দেশটা স্বাধীন করছিল। একুনকে হত্যা করার পরে তার দল ব্যান্ড হয়ে গেছিল। 30 বছর পরে এখন যে বর্তমানে ফিলিপাইনের প্রেসিডেন্ট, সে মার্কোসের ছেলে। তারা আবার নিবন্ধন ফেরত পেয়েছে, আবার জনগণের কাছে গেছে, জনগণ তাদেরকে আবার প্রেসিডেন্ট বানাইছে, একটু স্বৈর শাসকের পোলারে প্রেসিডেন্ট বানাইছে। রাজনীতির কক্ষপথ অত্যন্ত কঠিন। তবে এখানে সবচেয়ে মজার ব্যাপারটা হলো আমরা অনুধাবন করতে পারিনি। 1973 সালে, যে দেখেন আমার কাছে একটা মামলার এফআইআর আছে, এটা হলো বিজিবি মার্ডার এফআইআর, আমরা আসামি ছিলাম। এই দেখেন এখানে ধারা লেখা আছে, প্রত্যেকটা মামলার মধ্যে দেখেন বিজিবি মার্ডার 302 দিলেই কিন্তু এনাফ। এখানে 1973 সালের সন্ত্রাস বিরোধী আইনের 3 এবং 4 ধারা দেওয়া ছিল। এই আইনটা দিয়েই তার বাবার বানানো আইন, তার মেয়ের আজকে ওই আইনেই ফাঁসি হয়েছে। নিয়তের কি পরিহাস দেখেন। আইন তার নিজস্ব গতিতে চলে, আমাদের মনীষীরা বলেন খালি শুনতাম আর গল্প, মনে মনে করতাম তোর কি কয়। আজকে কিন্তু এটা বাস্তবে প্রমাণ হলো যে আইন তার নিজস্ব গতিতে চলে। শেখ মুজিব রহমান যে এই আইন তৈরি করে গেছে, ঠিক সেই আইনই তার মেয়ে আজকে ফাঁসির রায়ের সম্মুখীন হয়েছে, তার ফাঁসি হয়েছে। 3 কতে তার হলো আজ আমৃত্যু, আর 4 ক খ ঘ, এই 4টাতে হলো 4 মৃত্যুদণ্ড হয়েছে। আমরা এই মৃত্যুদণ্ডটা হয়েছে আমাদের, জানেন আমাদের বিএনপির, আমাদের অলরেডি আমরা প্রতিক্রিয়া জানাইছি এর রায়টা নিয়ে। দেখেন দুর্ভাগ্য হলো কি হাসিনুর ভাই, আপনারা বাহিনীতে চাকরি করছেন, নিয়মিত বাহিনীতে আপনারা কমান্ডিং চেইন অফ কমান্ডকে মাইনে আপনারা সার্ভিস করছেন। সবকিছুতেই কিন্তু চেইন অফ কমান্ড থাকে, শুধু আপনার চাকরির ক্ষেত্রে আছে তা না, এটা আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনেও কিন্তু এই চেইন অফ কমান্ডটা যদি না থাকে, থ্যাংক ইউ, সালাম দিচ্ছেন। এখন আমাদের এই চেইন অফ কমান্ডটা না থাকলে তো পরিবার থাকবে না, সমাজ থাকবে না, দেশ থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আজকে আমি দেখলাম ডিসি মাসুদ, যে ফেসবুকের মধ্যে দেখতেছিলাম, সেনাবাহিনীর উপরে আপনার কি জানি কয় সাউন্ড গ্রেনেড চার্জ করছে। আর সাথে সাথে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়তো বা ডিসি মাসুদকে রিং করছে, সে মোবাইল কানের মধ্যে, সে বলতেছে স্যার, হয়তো বা জিজ্ঞাসা করছে সাউন্ড গ্রেনেড পাবলিকের কাছে কিভাবে গেল, কে এটা মানল? ওই স্যার এগুলি সব জামাত শিবিরের ছেলে পেলে। মাগুরাতে আপনার সেদিন আপনার সবাই জানেন এটা মারাত্মক একটা অস্ত্র উদ্ধার হয়েছে, যেটাকে নিয়ে আমরা খুব ভয় পাচ্ছি। সাইপার গান মাগুরাতে এক ছেলের কাছ থেকে উদ্ধার হয়েছে, ছেলেও গ্রেপ্তার হয়েছে, অস্ত্রটাও রিকভারি হয়েছে। পরবর্তীতে জানতে পারলাম যে শিবিরের সদস্য, তার কাছ থেকে এই অস্ত্রটা পাওয়া গেছে। আজকে তো আমরা সরাসরি শুনলাম সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে তারা সাউন্ড গেট মেরে দিচ্ছে। আমাদের কাছে ধারণা 5 তারিখে যেই মেচাকার হয়েছে বাংলাদেশে, তার মনে সম্পূর্ণ থানা, যত থানা যেখানে আছে সব থানায় কিন্তু লুটপাট হয়েছে। এই অস্ত্র এখন পর্যন্ত পুলিশ এক অংশ উদ্ধার করতে পারে।
এই অস্ত্র যারা এই সমস্ত লুটপাটের সাথে জড়িত ছিল তাদের হাতে আছে। হয় বিএনপি হইতে পারে, হয় জামাত হইতে পারে, জাতীয় পার্টি হইতে পারে, XYZ হতে পারে, বা ডাকাইত হইতে পারে, সন্ত্রাসী হইতে পারে। এটা তো সবাই আমরা অংশগ্রহণ করছি। আমি কাউকে দোষারোপ করার জন্য কিন্তু কথাগুলি বলছি। এগুলি মরণাস্ত্র, এগুলি আপনার জন্য বিপদ, আমার জন্য বিপদ, সবার জন্য বিপদ। আমরা কেউ কিন্তু এই অস্ত্রের বা এই বুলেটের বাইরে না। যে কোনো সময় এই বুলেট আমার বুকে লাগতে পারে, আপনার লাগতে পারে, জামাতের লাগতে পারে, বিএনপির লাগতে পারে। এই যে আজকে আমাদের পল্লবী থানা যুব দলের যে আহ্বায়ক একটা শপিং কমপ্লেক্সের মধ্যে তাকে ওপেন গুলি করে হত্যা করছে। সিসিটিভি ফুটেজে আমরা এখন দেখলাম। তো এই অস্ত্র তো কাউকে ক্ষমা করবে না। সবাই আমরা নিরাপদ নয়। আমাদের উচিত ছিল সেনাবাহিনীকে, যেহেতু ম্যাজিস্ট্রি পাওয়ার দেওয়া ছিল, সেনাবাহিনী ইচ্ছা করলে অন্যান্য বাহিনীগুলিকে নিয়ে কম্বিং অপারেশন করে অস্ত্রগুলি উদ্ধার যত সম্ভব করতে পারত, কিন্তু দুর্ভাগ্য সেই কাজটা আমরা করিনি। আজকের রায় ন্যায্যতা পেয়েছি আমরা। যারা প্রাণ দিয়েছে তাদের পরিবার সেখানে তারা সন্তুষ্ট হয়েছে রায়। সকলেই রায়ের ব্যাপারে আপনার আমাদের দলের যিনি স্ট্যান্ডিং কমিটির মুখপাত্র সালাউদ্দিন আহমেদ সাহেব এই রায়ের প্রতিক্রিয়া জানাইছেন এবং এই রায়কে উনি গ্রহণ করেছেন এবং এই রায়ে আমরা সন্তুষ্ট, এ কথা আমরা আমাদের দলের পক্ষ থেকে অলরেডি জানিয়ে দিয়েছি। কারণ জানিয়ে দেওয়ার কারণটা হলো যে 17 বছর তো ছেঁচা খাইছি, মাইর খাইছি, কিল খাইছি, গুম হইছে। আমার ইলিয়াস আলী নাই, আমার চৌধুরী আলম নাই, আমার হিরো নাই, আমার পারভেজ নাই, আমরাই তো সবচেয়ে বড় ভুক্তভোগী। আমাদের 7,500 নেতা কর্মী গুম হয়ে গেছে, যাদেরকে আমরা এখনো পাইনি, তাদের সন্ধান কেউ করতে পারতেছে না, ক্রস হয়েছে। তা আমরা সন্তুষ্ট হবো না, কে সন্তুষ্ট হবে? আর সবচেয়ে রাইভেল পার্টি কি? বাংলাদেশে 2টা রাজনৈতিক ধারা ছিল, একটা বিএনপি, একটা আওয়ামী লীগ। শেখ হাসিনা কিছুতেই মানতে চায় না যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। শেষ করবেন সে শুনবো। তার সর্বশ্রেষ্ঠ 17 বছরে যত অস্ত্র আছে সমস্ত অস্ত্র ব্যবহার করছে। অনাদরে বিনা চিকিৎসায় জিয়াউর রহমানের সন্তান প্রাণ হারাইছে বিদেশ বিভূতি। তার স্ত্রীকে 7.5 বছর কারাগারে রাখা হয়েছে, উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। এই পরিবারটাকে ধ্বংস করাই হলো আওয়ামী লীগের প্রধান কাজ। আওয়ামী লীগের অন্য কেউ রাইভেল না। কেননা যারা নাকি রাইভেল মনে করে, আজকে যারা নাকি 32 ভাঙতে যায়, তারা কিন্তু সব এই আওয়ামী লীগের লুঙ্গির তলে ছিল, ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল। এরা কিন্তু 10 বছর আওয়ামী লীগের সাথে আতাত করেই এই বাংলাদেশে বেঁচে ছিল। একটা মামলায় তাদের কোনো আসামি নেই। আমি যে মামলাটা দেখালাম এটা বিজেপি মার্ডার মামলা। এই মামলা দেখেন হেফাজতের নেতা নাম আছে, বিএনপির নেতা নাম আছে, একটাও জামাত ইসলামের লোকের নাম নেই। আমরা এগুলিকে ওপেন করতেও চাই না, আর এগুলি আমরা বলতেও চাই না। সেহেতু আমাদের কথাটা হলো, আপনারা হাসিনার রায় হয়েছে, হাসিনা অন্যায় করছে, হাসিনার বাড়ি হলো সুদাসদন, এটা ভাঙতে চান। 32 নম্বর ভাঙ্গার যখন দরকার ছিল তখন তো ভাঙছে নেই। এই বারবার ভাঙ্গা ভাঙ্গা খেলা, আর এই যে ফ্রান্সের থেকে বইয়া একটা আপনার এই ইয়েতে বলো যে আজকে এটা বিরতি দিলাম, এখন তোমরা বাড়ি ফিরে যাও, বোলডোজার নিয়ে যাও, হ্যাঁ আবার দেখা হবে। এই যে এই সমস্ত উস্কায়া ছেলে পেলেদেরকে রাস্তায় নিয়ে আসতেছেন, পরে তো কন্ট্রোল করতে পারবেন না। আপনি হাসিনুর ভাই তো শাহবাগে বসে বক্তৃতা দিচ্ছেন, আমি দেখলাম। তো শাহবাগে ঠিকই আছে, টিএসসি তে বক্তৃতা দিছে, আমরা মনে করেন আমাদের জেলায় জেলায় আনন্দ মিছিল করছি। আপনি কি 32 নম্বরে বারবার যান কি করতে? কামাইতে যান? কি আছে মানে? কিছু আছে? 32 নম্বরের বাড়ি কি কোনো ব্যক্তিত্ব নাকি? তা আপনি তার ব্যক্তির ইনস্টিটিউশন, মানে এগুলি প্রতিহিংসা। আমরা চাই প্রতিহিংসার বাইরে থাকতে। প্রতিহিংসা আজকে উত্তরাতে আওয়ামী লীগের এক এমপির বাড়িতে আগুন দিছে, একটা বাড়ি পুরাই ফেলাইছে নিজাম হাজারির ফেনীতে, আবার আজকে যায়
ওই যে গাছগাছালি আছে মরে টরে রয়েছে, এগুলোর মধ্যে কেরোসিন ঢেলে আগুন দিতেছে। এগুলি কিন্তু ঠিক না ভাই। আমরা এই দেশের নাগরিক ভাই, সবাই বসবাস করব নিজেদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্বপূর্ণ অনেক ধন্যবাদ। এবং নাগরিক হিসেবে আমাদের যা কর্তব্য, সেখান থেকে বের হয়ে গেলে সেখানে যদি আমাদের লিমিটেশন না থাকে, সেখানে যদি চেইন অফ কমান্ড না থাকে, তাইলে দেশটা কিন্তু অন্ধকারের দিকে ধাবিত হবে। যে কথা আমাদের 2400 ছাত্র জনতা রক্ত দিয়েছে, তাদের যে আশা আকাঙ্ক্ষা, সে আশা আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করতে পারবো না। আমাদের ভুলের জন্য সেটা বেঁচতে যেতে পারে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি প্রিন্সিপাল মাওলানা মোশাররফ, আপনার কাছে আপনার প্রতিক্রিয়া জানতে চাই যে আজকে দিনে যা ঘটেছে এগুলো নিশ্চয়ই আপনি খবরের কাগজে দেখেছেন। 32 নম্বর ভাঙ্গাকে কেন্দ্র করে আবারও সেই সংঘর্ষ, পুলিশ, আর্মি এবং আজকের রায়, সব মিলিয়ে আপনার বক্তব্য। আপনার মাইক্রোফোনটা অফ করে নেবেন, সংক্ষেপে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা মূলত আজকের আলোচনার বিষয় ছিল স্বৈরাচারী শেখ হাসিনার এবং সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজি মহোদয়ের যে রায় হয়েছে, এই রায় নিয়ে কথা বলা এবং তার সাথে সাথে 32 নম্বর বাড়িতে আজকে আবার 2টা বুলডোজার নিয়ে ছাত্র জনতা গিয়েছিল, সে বিষয় নিয়ে কথায় কথা আসে। প্রথম কথা হলো এই বিচারটি গোটা দেশবাসী কিভাবে নিয়েছে এবং বিচারটি রায় যা হয়েছে এটা কি ইনসাফপূর্ণ হয়েছে কিনা, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় নিয়ে আমি খুব অল্প সময়ের মধ্যে বলতে চাই, এই যে বিচার হয়েছে, বিচারটি নৈতিকতার জয় হয়েছে, বিজয় হয়েছে, ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে এবং কিলার, দুর্নীতিবাজ এবং প্রচন্ড প্রতাপশালী আর কোন শক্তিকে তোয়াক্কা যিনি করতেন না, তার পরাজয় হয়েছে। এবং এই নৈতিকতার বিজয়ের কারণে, অনৈতিকতার পরাজয়ের কারণে আওয়ামী লীগের মতো একটি বর্ণাঢ্য রাজনৈতিক দল সারা বাংলাদেশে কোথাও আমরা দেখতে পাই নাই যে কেউ এই বিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াইছে বা বড় সড়ো কোনো একটা মিছিল হয়েছে। আওয়ামী লীগ যে এত চুপে যাবে, হারিয়ে যাবে এত অল্প দিনের মধ্যে, এটা মহান রব্বুল আলামিন ছাড়া আমরা অনেকেই জানতাম না। তবে আমরা বুঝতাম যে এত বড় অপরাধী একদিন না একদিন হারিয়ে যাবে। যাই হোক, কথার প্রেক্ষাপটে কথা বলতে হয়। আমরা দেখতে পাই কুরআনুল কারীমের মধ্যে কিন্তু এই বিচারের ব্যাপারে বলা হয়েছে। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে 58 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। যখন তোমরা মানুষের মাঝে বিচার ফয়সালা করবে, তখন ন্যায় বিচার করবে। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের কত উত্তম উপদেশ তিনি না দিয়েছেন। নিশ্চয় আল্লাহ সবকিছু শোনেন, সবকিছুই দেখেন। জুলাই 2024 সনের গোটা মাস ব্যাপী মানে 15-16 তারিখ থেকে শুরু করে সারা দেশে যে মানুষের সাথে অমানবিক আচরণ করা হয়েছে, বিশেষ করে ছাত্র জনতার কাছে, এবং এই ছাত্র জনতারা প্রথম যে কর্মসূচি দিয়েছিল সেটা কোঠা আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন। এবং এই কোঠা আন্দোলনের বিষয় নিয়ে সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে কয়েকটি বছর আগে এত আন্দোলন হলো, তারপরে জাতির সাথে প্রহসন করে সেটা মেনে নেওয়া হলো। কিন্তু মেনে নেওয়া হয়েছে মৌখিকভাবে, কিন্তু পরবর্তীতে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি যে সেখানে যে দাবি দাবা মেনে নিয়েছিল তা তোয়াক্কা না করে আগের
নিয়ম কানুন ভাবে তিনি চালিয়ে যাচ্ছিলেন এবং নিয়োগ দিচ্ছিলেন। তো দেখেন এই যে কোঠা আন্দোলন, এই আন্দোলন পর্যায়ক্রমে জুলাই মাসের শেষের দিকে যখন বিভিন্ন অঞ্চলে লাইট বন্ধ করে, আলো বন্ধ করে ছাত্র আচ্ছা, জনতার সেই বাড়িতে বাড়িতে হামলা। কথা যদি আলোচনা করি, কারণ তখন কি হয়েছিল সেটা তো আমরা প্রায় মানে হ্যাঁ জানি, আমি একটু বলি। তো সেই আন্দোলনে ছাত্র জনতা যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে অনেকেই লুঙ্গির নিচেই ছিলেন না পায়জামার নিচেই ছিলেন, কে কোন প্ল্যাটফর্মে ছিলেন সেটা নিয়ে কিন্তু আজকের এখানে আলোচ্য বিষয় না। যদি যারা এই নেতৃত্ব দিয়েছিল তারা বিভিন্ন প্ল্যাটফর্মে ছিল, অন্যান্য ছাত্র সংগঠনের ছিল, কিন্তু তাদের পরিচয় দিয়ে তারা রাস্তায় নামতে পারতো না। কিন্তু কাদের সাথে কারা মিশে কিভাবে আন্দোলন করেছে, কে কখন কি কর্মসূচি দিয়েছে, চূড়ান্ত পর্যায়ে যে 3 তারিখে যখন এক দফা আন্দোলন আসলো, সেই এক দফা আন্দোলনে সারা দেশব্যাপী ফুসে উঠেছে। সে কারণে আমরা মোটামুটি এখন সারা বাংলাদেশের সর্বস্তরের নাগরিকরা স্বাধীনতা আশু পর্যন্ত আমরা পেয়েছি। এই জন্য স্বাধীনভাবে কথা বলতে পারছি, স্যাটেলাইট মিডিয়াগুলোতে কথা বলতে পারছে, বাংলাদেশের প্রিন্টিং মিডিয়াতে স্বাধীনভাবে লিখতে পারছে। আমরা আপনার প্যানেলে এসেও যারা স্বাধীনভাবে এখন কথা বলতে পারছি, যে আমরা অনেক হিসাব কিতাব করে কথা বলতে হচ্ছে না। যাই হোক, 32 নম্বরে যে আজকে নতুন করে আক্রমণ, কোন সৃজনশীল ভদ্র মানুষ কোন আক্রমণ ভাঙচুর এগুলোর পক্ষে অন্তত মিডিয়াতে এসে কথা বলতে পারেন, এটা বলার তার নৈতিক কোনো ভিত্তি নাই। আমরাও কিভাবে বলবো? কিন্তু ছাত্র জনতার উপর যে তাদের বুক ভেঙে দেওয়া হয়েছিল, জীবন্ত মানুষের উপরে যেভাবে আগুন লাগায় দেওয়া হয়েছিল, সেই রসুনল কিন্তু এখনো বাংলাদেশের ছাত্র জনতার মধ্যে আছে। আমি জানি না আজকে কোন শ্রেণীর ছাত্ররা, শুধুমাত্র কি একটি দলের ছাত্ররা সেখানে গিয়েছে না সর্বস্তরের ছাত্ররা গিয়েছে জানি না। সরকারের দায়িত্ব যার সেটা মোটামুটি আপাতত, যেহেতু 13 মাস পরে নতুন করে আবার ভাঙচুরের রাজনীতিতে বাংলাদেশের সৃজনশীল ভদ্র মানুষগুলো এটা বিশ্বাস করে না, এই জন্য পুলিশ এবং আর্মি নিয়োগ করে সেখানে সেটা বাধা দেওয়া হয়েছে। ভালো কাজ করেছে, এটাকেই আমরা সমর্থন করব। এখানে ভাঙচুর, আবার নতুন করে ভাঙচুরের কি আছে? আমি সেই 32 নম্বরে ভাঙচুরের আগের বারের ভাঙচুরের পরে কয়েকদিন পরে আমি গিয়েছিলাম দেখার জন্য যে কি হয়েছে, সেখানে তেমন কিছু নাই। অর্থাৎ নতুন করে আবার নতুন ইস্যু তৈরি করার জন্য ওখানে ভাঙচুর করতে যারা গিয়েছে তাদের মনে হয় একটু প্রজ্ঞারও অভাব আছে। মনে হয় তাদের এই অতি আবেগী এই কর্মসূচি নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া তাদের উচিত হয়েছে বলে আমি মনে করছি না। আরো দেশের এই ক্ষণে দেশে অনেক অনেক কর্মসূচি আছে, অনেক কাজ আছে, সেই কাজগুলো ছাত্র জনতাকে সম্পৃক্ত হওয়া উচিত বলে আমি মনে করি। আপাতত এতটুকু বলে শেষ করতে চাই। আল্লাহ হাফিজ। জি, আমি একটু কর্নেল ফেরদৌস আজকের বিষয়ের উপর আপনার কাছে শুনতে চাই যে শেখ হাসিনা রায় সবাই তার মতামত দিয়েছেন, রণক্ষেত্র, ধানমন্ডি এবং আর্মি পুলিশ মুখোমুখি জনতা, এই নিয়ে যে আসলে কোন জনতারা ছিল, কোন জনতারা ভাঙতে গিয়েছিল, সেটা আসলে একটা প্রশ্ন। এবং কেন গ্রেনেড ছোড়া হলো, আরো অনেক কিছুই হয়েছে সেখানে, যে কারণে রণক্ষেত্র বলা হচ্ছে। এগুলো আসলে কেন ঘটতে গেল? আসলে জি, আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাদেরকেও সালাম। আসসালামু আলাইকুম। আপনাকে আসতে শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। 32 নামটা আর কত শুনবো? গত 16 আপনার মাইক্রোফোনটা যদি একটু মুখের কাছে নেন তাহলে মনে শোনা যাবে। মাইক্রোফোন গত 16 বছরে যা হয়েছে সেই তুলনায় 1,32 নাম্বারও যদি সমান হয়ে যায় কোনো সমস্যা নাই। মানুষের যে ব্যথা বেদনা যাতনা দুঃখ কষ্ট যা গেছে সেটার তুলনায় এটা কিছু না। আর 32 এত আমাদের জবার দরকার নাই। প্রথমেই কেন এটা শেষ হয় নাই? যেহেতু প্রথমে শেষ হয় নাই, ভালো কথা, এখন সরকার এটাকে সমাধান করে দেখ, সমান করে দেখ, জনকল্যাণমূলক কোনো কাজে জমিটা ব্যবহার করা হোক। 32-এর নামটা শুনতে আর ভালো লাগে না। এটা কি মক্কা শরীফ না মসজিদ? আর এখন আমাদের অনেকেরই 32-টা মায়া, ওই ইয়েটা ইমোশনটা থাকে কেন এখন? তাহলে 16 বছর এই যে মারলো কাটলো গুম করলো খুন করলো ধর্ষণ করলো যা কিছু করলো, তখন তো আমরা কেউ এই সমস্ত বলি নাই। সো জাস্টিফাইড না এটা। আর 32-এর নামটা কারো সাপোর্ট গাওয়া বা জমা, এটা
এটা আমার ব্যক্তিগত মতামত। নো বট জাস্টিফাই, ভদ্রতা বা সুশীলতা দেখানোর কিছু নাই, দ্যাট হ্যাজ টু বি মেড লেভেল, দ্যাটস ফাইনাল। আচ্ছা, আর এটা সরকারেরই করে দেওয়া উচিত। আমি সরকারকে আবেদন জানাবো, সরকার যেন এটা সমান করে জমিটা একটা ভালো কাজে ব্যবহার করা হয়, যাতে এটা নিয়ে আর কোনো এই হিচ না তৈরি হয়। হওয়া উচিত ছিল এটা অনেক আগেই। আর আরেকটা হচ্ছে যে এখন আসি ওই রবি ভাই একটা ভালো কথা বলেছেন, সুদা সদন। হ্যাঁ, এই সুদা সদন জমিটাও কিন্তু ওখানে লেকের উপরে এনক্রোচমেন্ট হয়েছে, অবৈধভাবে জায়গা দখল করছে। সুদা সদনের একটা ফয়সালা হওয়া উচিত, সুদা সদনের একটা ফয়সালা হওয়া উচিত। এখানে অবৈধভাবে কি করা হয়েছে, এটার বৈধতা আসা উচিত। এটা যাতে আমরা আর না হয়। সুদা সদন নিয়ে 2 দিন পরে কথা উঠবে, এটা অনেক আগে থেকে আমি জানি। ওখানে জমি এনক্রোচ করছে লেকের ওপর, এবং জমি বেশি নেওয়া আছে। এটা কিভাবে আসলো, কি করলো না করলো, এগুলো একটা ফয়সালা হওয়া উচিত। এটার জন্য যে কর্তৃপক্ষ আছে সরকারের, তারা এটা ইস্যুটা তুলে আনা উচিত। কোনো মারামারি হানাহানি না, এটা আইনগতভাবে যা হওয়া উচিত তাই যেন হয়, তাই হওয়া উচিত। আচ্ছা, আর একটা হচ্ছে যে এখন বিচারের রায়, হ্যাঁ বিচারের রায় সবাই গ্রহণ করেছে, কারণ মানুষ 16 বছরে, প্রতিটা মানুষের জীবন থেকেই 16টা বছর চলে গেছে। আমার গেছে, হাসিনের গেছে, এরকম লক্ষ কোটি মানুষের জীবন থেকে 16টা বছর চলে গেছে। কত রকম নির্যাতন, নিজের কথা তো এখানে বলার জন্য আসিনি, বাট বলতে গেলে সারা রাত শেষ হয়ে যাবে। সেগুলো না, মানুষ এটাকে সাদরে গ্রহণ করেছে। আমি আরো বেশি খুশি হইতাম যদি এই রায়ের সাথে এই হাসিনা এবং হাসিনা গং তার বংশের যত সম্পত্তি আছে দেশে এবং বিদেশে সব বাজেয়াপ্ত করা উচিত ছিল। ওই রায়টা যদি আসতো আরো খুশি হতাম, কারণ এই সম্পত্তি বন্টন করে দেওয়া উচিত ওই 2000-2500 শহীদের পরিবারের জন্য, এবং যে 35,000 পঙ্গুত্ব বরণ করে যারা আছে, তারা জীবনে আর কোনো কিছু খেতে পারবে না, কোনো কিছু করে খেতে পারবে না। তারা বাপ্পার উপর বার্ডেন হবে, বাপ্পা মরে গেলে তারপরে ভাই বোন তো দেখবেই না, বাড়ি থেকে বের করে দেবে, ভিক্ষার থালা হাতে নিতে হবে, আল্লাহ না করুক। অতএব তাদের জন্য এই সম্পত্তি সবই করে তাদেরকে সেটেল করে দিতে হবে, ওইটা হওয়া উচিত। এটা আমার মতামত। তাহলে আর মানুষের মনে ক্ষোভটা প্রশমিত হয়ে আসবে। কারণ এই যে 16 বছরের ক্ষোভ যা হয়েছে, আমরা টক শোতে তো টুকটাক মিষ্টি কথা 2-4টা বা ফিল্টারিং করে বলি, বাট বাস্তবে যে কি হয়েছে এটা তো আর আপনার আমার সুশীলতা দিয়ে কভার হবে না ভাই। অতএব পিছনের মায়া কান্না আমরা না কানি, আমরা সামনে কিভাবে আগাবো সেইটা নিয়ে ভাবি, আগামী সন্তানদেরকে ওইটা আমরা শিখাই। এই রায়টা কাঙ্ক্ষিত রায়, সে এত পরিমাণ এত বেশি পাপী, তার বর্ণনা এত, হাসিনার এত গুণাগুণ না, আপনি হাসিনা না, মানে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, তার এত গুণাগুণ যে বলে শেষ করা যাবে না। অতএব যে রায় হয়েছে এটা সবাই গ্রহণ করেছে, যথাযথ হয়েছে, আমি সাধুবাদ জানাই। এবং আইসিটিকে আরো শক্তভাবে সকল 16 বছরে যা হয়েছে, বিডিআর হত্যা থেকে শুরু করে সকল গুম খুন হত্যা, শাপলা হত্যা, বিডিআর হত্যা, অন্যান্য যা হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, ইভেন জুডিশিয়াল কিলিং, শ্রদ্ধেয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, তারপর দেলাওয়ার হোসেন সাইদিকে লাস্টে যে মারল, এটা ক্লিয়ার, এটা ডাউটের কিছু নাই। কারো যদি ডাউট থাকে হাসপাতালে খোঁজ করুন বা ওই সময়কার ঘটনা সম্পর্কে জানবেন। শেষ করুন, আপনাকে একটু কম শোনা যায়। পরিষ্কার, এটা পরিষ্কার। হ্যাঁ, এটা আমি এটার ব্যাপারে পরিষ্কার। অতএব তাদেরকে যাক, আদেশ, এখানে রায়ের ব্যাপারে যে আইজি সাহেবের কথা বলা হচ্ছে, যে আদেশটা, হ্যাঁ আদেশ তো লফুল কমান্ড, আনলফুল কমান্ড। তো আইজি সাহেবের লফুল কমান্ড কোনটা, আনলফুল কমান্ডটা বোঝা উচিত ছিল। আসলে তারা তো বোঝা উচিত ছিল কি, তারা তো সব পাইপলাইনেই ছিল, কিভাবে খুশি করবে দেবীকে, কিভাবে খুশি করবে ওই কোর গ্রুপ যারা ছিল, কিভাবে কম্পিটিশন দিয়ে খুশি করবে, বাকি নিচে যারা কে কার আগে আইজিপি হবে, এই ধরনের ধান্দাবাজ। মানে এদের সাইকোলজি অন্যরকম ছিল, মানে বিয়ন্ড মানে এক্সপ্রেশন। তো অতএব তাদের যারাই সাথে সংশ্লিষ্ট ছিল ওই কোর গ্রুপে এবং এর আশেপাশে, তাদের সকলকেই আইনের আওতায় আনতে হবে। হয়তো আসবে পরবর্তী কেসগুলোতে আসবে, বাট কেউ যদি বাদ থাকে
এখনো সময় আছে, এদেরকে আইনের আওতা আনতে হবে। যারা মামলা করেননি তাদের মামলা করা উচিত। অনেকেই হয়তো ভয়ে মামলা করতে আসে নাই, কেমনে করবে, কিভাবে করবে, এই সমস্ত কারণে কিন্তু এখনো গ্যাপ আছে, এখনো বাকি আছে অনেক। তো এইগুলা সরকারের উৎসাহিত করা উচিত যে কারা কারা ক্ষুব্ধ আছো আনো, কারণ এই ক্ষোভ প্রশমিত করতে হবে, রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। যে রেজিম পার করছি আমরা, সেটা রাষ্ট্রের পরবর্তী সরকারদের কিন্তু এটা দায়িত্ব, শুধু ইন্টারিম গভর্নমেন্ট না, এর পরেও যে এটা চলতে থাকবে এই আইসিটি, পরবর্তী সরকারগুলোকে এই বিচার সুষ্ঠুভাবে যদি বিচার হয় সেটা তাদেরকে নিশ্চিত করতে হবে, এবং আইসিটিকে আইনের গতিতে চলতে দিতে হবে। গত 15 বছর কিন্তু অনেক বাধা বিপত্তি পার হয়ে আজকে আইসিটি এখানে, রুম কমিশন অনেক বাধা বিপত্তি পাইছে, এখনো বাধা বিপত্তি আছে। গতকাল রাতেও চিফ প্রসিকিউটর এবং প্রসিকিউশন সেকশনের আরো অনেকেই ইন্ডিয়া থেকে নাকি কল পাইছে। বোঝেন, হেল্প ইট, ওসব কিছু তাদের গায়ে বাঁধবে না। আইসিটি যে টিমটা আছে বা যারা আছে আইসিটিতে, আমার বিশ্বাস সবাই ভালো এবং দক্ষ, এবং তারা কষ্ট করছে। 15টা মাস হাজার হাজার বিপত্তি সত্ত্বেও, ভয়ভীতি সত্ত্বেও তারা অনড়ভাবে কাজ করে গেছে এবং কষ্ট করছে, এবং এই জন্য তারা ধন্যবাদ প্রাপ্য। তো আমি এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আমি অধ্যাপক মোহাম্মদ ইকবাল হোসেন রাজু আপনার কাছে যেটা জানতে চাই যে এই যে বলা হচ্ছে যে শেখ হাসিনাকে ফেরত আনা বা মামলার আপিল করার জন্য শেখ হাসিনাকে আসা দরকার, তো আপনার কাছে কি মনে হয় ভারতে, মানে এটাও শোনা যায় যে ভারতের সাথে আমাদের যে চুক্তি, সেই চুক্তিতে ভারত দিতে পারে কিনা, এখানে ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ হবে কিনা, এরকম নানা প্রশ্ন আছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে ভারত কি এই ব্যাপারে সহযোগিতা করবে, বা ভারতের প্রতিক্রিয়া আসলে কি হতে পারে? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থাকা আর বাংলাদেশের সাথে ভারতের বৈদেশিক সম্পর্ক ভালো খারাপ করা দুইটা ভিন্ন জিনিস। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে ভারত টোটালি বন্ধুবিহীন, সুন্দর আর কত বন্ধুবিহীন হবে, এবং তারা যে প্রতিবেশীর সাথে সৎ বিহেভ না করলে সমস্যা যা হবে এত বড় দেশের, তারা কিন্তু রন্ধে রন্ধে বুঝতেছে। আর শেখ হাসিনাকে ফেরত দিবে না, এটা ভারতের নিজস্ব পলিসি, ওটার সাথে বৈদেশিক নীতির সাথে কোনো সাংঘর্ষিক বিষয় না। দিলে ভালো, না দিলে তাদের ভালো, বিষয়টা তাতে একান্ত তাদের ব্যাপার। আর যিনি পালিয়ে গিয়েছেন উনি ফেরত আসবেন কিনা এটা তার ব্যাপার, বিষয়টা হাতে রয়েছে। সুতরাং শেখ হাসিনা ভারতে রয়েছে, রায় হয়েছে, রায় যারা প্রাপ্তি হওয়ার দেশের মানুষের বিজয়ের উল্লাসে সেটা তো হয়েছে। এখন বাকিটা শেখ হাসিনা দেশে এসে ফেস করতে পারবেন কিনা, সেই সৎসাহতা আছে কিনা, এবং সে আওয়ামী লীগ সে মোকাবিলা করতে পারবে কিনা, সেটা দেখার বিষয় রয়েছে। এখন তো শেখ হাসিনা এখন সামনে যে সমস্যা, সেই বিষয়টা এখন আর শেখ হাসিনার চ্যাপ্টার বা আর বিশেষ করে আওয়ামী লীগের তো বিদায় হয়েছিল 75 সালেই বাকশাল করার মধ্য দিয়ে। এটা আবার প্রেসিডেন্ট জিয়াউর সাহেব আসার পর বহুদলীয় গণতন্ত্রের মধ্য দিয়ে এই আওয়ামী লীগকে আসার সুযোগ করে দিয়েছিলেন, এবং সেই সুযোগ করার দায় কিন্তু বিএনপি অনেকটা ভোগ করেছে। এবং সুতরাং আগামীতে আওয়ামী লীগের রাজনীতি দেশে থাকবে না, সেখানে আসবে না, সেটা এই মুহূর্তে না ভাবাই ভালো। যে সময় বলে দিবে, সময় কতদূর কোথায় নিয়ে যায়। বর্তমান বাবার বিষয় প্রতিক্রিয়া দেখলাম না। জাতীয় পার্টির তো কয়েকটা ভাগ আছে, জাতীয় পার্টির থেকে আমার চোখে পড়েনি জাতীয় পার্টির কোনো প্রতিক্রিয়া এই বিষয়ে। জাতীয় পার্টির প্রতিক্রিয়া, এই যে আমি বললাম, এটা জাতীয় প্রকৃতির প্রতিক্রিয়া তো, এবং সবাই বলবে। আর জাতীয় পার্টি তো এখন অনেকগুলি অংশে বিভক্ত, সেই বিভক্তি বিশেষ করে এটা বরাবরই যখন কোন ক্ষমতাচ্যুত হয়, ক্ষমতার স্বাদ থেকে যখন দূরে যায় তখন অনেক বিভক্তি হয়। আগামীতে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ হলে সে তখন এটা দেখা যাবে। এখন যারা আছেন এখানে অনেক কথা বলবেন, যে আনিস সাহেব রয়েছেন, আলাদা সাহেব রয়েছেন, তারা গত সরকার সুবিধাভোগী, এবং আমাদের জিএম কাদের ছিলেন, জিএম কাদের কিন্তু 14 সালের নির্বাচন অংশগ্রহণ করেন নাই, তাকে অনেক টানা হেঁচড়া করা হয়েছিল, এবং হুমকি দামকির মধ্য দিয়ে কিন্তু তাকে যেতে হয়েছে। তো বাকি যারা রয়েছেন, যারা দল ভেঙেছেন,
তারা বরাবর সুবিধাভোগী ছিল। এখন তারা তাদের প্রেক্ষাতে কি বলবেন তারা তো বটেই ভাবছেন। সুতরাং আমাদের কথা হচ্ছে এই যে জুলাই প্রভৃতি সময়ে যে রায় এবং যে বর্তমান এই বিলম্বিত রায়, আমি বললাম বিলম্বিত রায়, এটা রায় দেওয়ার জন্য এতদিন অপেক্ষা দরকার ছিল না। আর বিশেষ প্রফেসর ইউনূস সাহেব আসার পর যা প্রত্যাশা আমাদের ছিল সংস্কার এবং নির্বাচন, তো সংস্কার করার জন্য অধ্যাপক আলী রিয়াজ সাহেব ইউনিভার্সিটিতে আমার নেতা ছিলেন, আমাদের বড় ভাই ছিলেন, উনি বামগণ নেতা ছিলেন, উনি আর এখনো বামে নেই, উনি অতি ডান হয়ে গিয়েছেন। সুতরাং এই যে অতি ডান হওয়ার পিছনে, এত বিলম্বিত করার পিছনে কি অপপ্রয়াস রয়েছে সেটা দেখার ব্যাপার। সেখানে বাংলাদেশের যে জুলাই বিপ্লব হওয়ার পর সংস্কার করা দরকার ছিল, সংস্কার কারা করবে? আওয়ামী লীগ সাথে সম্পৃক্ত যারা ছিল 14-15 বছর, তাদেরকে বাদ দিয়ে বাকি সবাই ডাকতেন, ডেকে এক রাউন্ড টেবিল বসতেন, সময় দিতেন 3 দিন 7 দিন। যে বিএনপিতে 31 সংস্কার 31 দফা আছেই, জামাত বলুক, বামরা বলুক, সবাই বলুক। সুতরাং এগুলো সামাপ করে যদি একটা পর্যায়ে আসতো, এটা করার জন্য দরকার 15 দিন ছিল। এই 15 দিনটাকে আলী রিয়াজ সাহেবরা এবং 100 কোটি টাকার খাওয়ার বিলের মধ্যে দিয়ে, জানি না সত্য মিথ্যা কতটুকু, তাই না? আমার জানা মতে আলী রিয়াজ সাহেব যখন ঢাকা বিশ্ববিদ্যালয় চিন্তাম, বড় কৃপণ মানুষ ছিলেন, উনি এত টাকা বিল করলেন সেটা আমি ভাবতে হয়, হয়তো রাইটিস হয়ে গেছেন, তা হইতেও পারে, কিন্তু আমি বিশ্বাস করি না যে এত টাকার যে কৃপণ মানুষের বিল করার বিষয়। আর বিশেষ করে সংস্কার, জুলাই সনদ, এখন সামনে যেভাবে বলা হচ্ছে যে হানা ভোটের মধ্যে যে জুলাই সনদটা, এর মাঝে যত ব্যাখ্যা রয়ে গেছে, এত ব্যাখ্যা তো জনগণ বুঝতে চায় না। যারা গ্রামে টিস্টলে বসে পলিটিক্স করে, তারা এত কিছু বুঝতে চায় না। তারা একটা প্রেক্ষাপট পরিবর্তন চেয়েছিল এবং প্রেক্ষাপটের কারণে গত 16 বছর কথা বলছেন, 16 বছর নয়, স্বাধীনতার প্রভৃতি সময় থেকে যা গুলি পত্রা ছিল, এই যে আমার বীর প্রতীক ভাই রয়েছেন, যুদ্ধ অংশগ্রহণ করে যে স্বাধীন করার জন্য, স্বাধীন হওয়ার পর যা প্রাপ্তির কথা ছিল সেই প্রাপ্তি পেয়েছেন, কর্নেল সাহেব পেয়েছেন। প্রতীক পেয়েছেন ওই যে আর্মির ওইখান থেকে কাজের স্বীকৃতি হিসেবে, বাট ওই মুক্তিযোদ্ধা হিসেবে নাকি। আচ্ছা ঠিক আছে, সেটা হয়তো আমি নাও ঠিক যাই, যেহেতু বীর প্রতীক দেখেছি আমি, মুক্তিযুদ্ধ বিষয়টা নিয়েছি, কিন্তু কথা হচ্ছে যে স্বাধীন হওয়ার পর যা চাওয়া পাওয়া ছিল আমি কতটুকু পেয়েছি, আর গত 16 বছর যে অপ্রাপ্তি ছিল এবং গুম খুন সবকিছুর মধ্য দিয়ে আপনার টেবিলটাকে আমি বহুবার বলেছি গুম খুন নিয়ে, সেটাও বলেছি, বিদায় কিন্তু হতে হবে, আজীবন কেউ থাকতে পারবে না, কিন্তু বিদায়টা কিভাবে সেটা দেখার বিষয়। আর বিশেষ করে অধ্যাপক ইউনূস সাহেবের নেতৃত্বে এতদিন লাগার কথা দরকার ছিল না, সংস্কার করার দরকার 15 দিনের বিষয় যদি আপনি করতে চান। আজকে আমরা এই যে 5 জন আছি, যদি মনে বা প্রশ্ন করা বলি যে আপা আমরা কি করতে চাই, এটা বলার জন্য কিন্তু সারা রাত লাগে না, 10 মিনিট আরো মনে বলতে পারে। সুতরাং নির্বাচন আর বিশেষ করে আজকে যে কথা বললেন 32 নম্বর হামলা, 32 নম্বরের যে হামলা তো বড় ব্যাপার না, দেশে একটা অস্থির অবস্থা তৈরি করার জন্য অপতৎপরতা মাত্র, এবং তারা এই অপতৎপরের মধ্য দিয়ে দেশের নির্বাচনটা ঘোলাজলে নিতে চায়। নির্বাচনটা সঠিক সময় হোক বা না হোক বা দূরে চলে যাক, এরকম একটা অপচেষ্টাও কিন্তু আছে। সুতরাং যারা এখন খুব বিপ্লব কথা বলেন, বাইরে থেকে বড় বড় কথা বলেন, তা দেশে আসেন না কেন? তারা একসময় শাহবাগে ছিল, যারা বিদেশ থেকে বোল্ডেজার পাঠায় তারা একসময় শাহবাগ কিন্তু তারা ছিল। সুতরাং দেশ তো এখন সমস্যা নাই, এয়ারপোর্ট তো খোলা, সরাসরি চলে আসুক, এসে দেশের মানুষের কাছে এসে কথা বলুক, ওপেন কথাবার্তা বলুক, বিদেশ থেকে বাণী দেওয়াতে এত কি আছে? সুতরাং দেশের সমস্যা দেশ সমাধান করতে হবে। আর বিশেষ করে ঘোলা জলে মাছ শিকার করা অপতৎপরতা চলমান, কিন্তু সেই চলমান থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি এবং সংস্কারটা বাস্তবায়ন করার জন্য নির্বাচনটা যত তাড়াতাড়ি করা যায় ততই দেশের জন্য মঙ্গল। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি হাসিনুর রহমান আপনার কাছে শুনতে চাই যে এই যে বিচার তো হলো, এখন যে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য যে নির্বাচন, সেই নির্বাচনে কোনো হেরফের হতে পারে কিনা, তারপরে ভারতের সাথে, মানে আমরা জানি যে ভারত এই বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারবে না, যে অনেকেই বলেন, তো আপনার কাছে কি মনে হচ্ছে যে এখন কিরকম সম্পর্ক দাঁড়াতে পারে? আপা
বিচার যখন হয়েছে এটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, ভারতের আর কোনো ফেরত ক্ষমতা চাইলে নেই। মানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলছে যে ফেরত চাইবে বা বিবৃতি দেওয়া হয়েছে। না, ওটা পররাষ্ট্র মন্ত্রণালয় করবে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। এখানে স্বাক্ষর করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে আনা যাবে এবং আন্তর্জাতিক চাপ প্রেশার করলে হাসিনাকে দিতে বাধ্য হবে। ভারতের জনগণ কিন্তু বোকা না, পশ্চিমবঙ্গের জনগণ বোকা না, তারাও সোচ্চার হবে। কেন একটা খুনিকে তারা এতদিন লাগবে এই এত বড় জঘন্য অপরাধীকে? তো আমার বিশ্বাস জনগণ রুখে দাঁড়াবে, ভারতের জনগণ। আমরাও প্রতিবাদ জানাবো, হাসিনাকে ফেরত দিতে হবে। তো না দিয়ে উপায় নাই, যে না দেয় আমাদের অনেক কিছু করার আছে। আমাদের কাছে কিন্তু ভারত ধরা, আমাদের অপরাধীকে ভারত রাখে, তার অপরাধীকে আমরা রাখবো। বাট আমি এটা যাইতে চাই না। ভারত তার মানে তার শুভ উদয় হবে। আমার একটু কষ্ট এই 32টা ভাঙা নিয়ে, সরকারের উচিত এটা ঠিক করে ফেলা। রবি ভাইয়ের বোঝা উচিত, রবি ভাই মুরব্বী মানুষ, শহীদ জিয়া স্বাধীনতা ঘোষণা দিতে এই ভদ্রলোককে সেনাপ্রধান বানায় নাই শেখ মুজিবুর রহমান। প্রথম 3 বছর বানায় নাই, পরেও তারা বানায় নাই। আর তার মেয়ে আইনা কি করছে, তার যে বীরোত্তম খেতাব সেটা ছিনাই নিছে মরণোত্তর। তো এই বংশের প্রতি মায়া থাকার কোনো অবকাশ নাই, এই 32 নম্বরের প্রতি মায়া থাকার কোনো অবকাশ নাই। আমি কোনো না না ধ্বংসলীলা বলছি পছন্দ তো, করি না না। না আপনার কর্নেল বলতে সাহেব, আপনার বিরোধ না ভাই না ভাই কর্নেল সাহেব, না আমাদের হ্যাঁ, আমাদের আমাদের বিরুদ্ধ পক্ষ হলো আওয়ামী লীগ। তারা চায় জিয়াউর রহমানের পরিবারকে ধ্বংস করে দেওয়ার। আমাদের এইটাই গুম তো হয়েছে, কথা। খুন হয়েছে, আপনাদের তো কেউ হয়নি। আমাকে বাড়িঘর ভাঙছে, আমরা না যায় ভাঙবো, আপনারা ভাঙেন কে? এটা কইছেন। না না, ঠিক আছে ভাই, আর আমার আপনারা কথা হলো ভাঙবেন, শেখ হাসিনার রায় সরকার হয়েছে, আপনারা সুদা না সদন ভাই, ভাঙবেন। আপনারা আর 32 নম্বরে কি লেগে যান বুঝাবুঝি? ঠিক আছে। সিন ক্রিয়েট করে ভালো কোনো একটা লাভ আছে? ভালো একটা পয়েন্ট আবার দিয়েছে, সুদর্শন একটা গুলশান আরেকটা আছে, আমরা খুঁজে বাই করি, না আমার না না, কথা সেটা না। এখন এই যে দেশে ভাঙা যে একটা মানে ভাবি অস্থিতিশীল পরিস্থিতি ক্রিয়েট ভাঙা হয়। ভাবি ভাঙার মধ্যে ভাঙার মধ্যে কোনো উন্নতি নাই, মানুষ খারাপ ধারণা নেয়। সরকার সেটা দায়িত্ব নেই। সরকার উচিত ছিল ওটা ভেঙে সুন্দর করে বহুতলা বিল্ডিং মানে আহতদের দিয়ে দেওয়া। সেম সুদা সদন, সরকার হলো গর্বর, কাজ করতে চায় না, আমাদের সুযোগ দেয়। আজকে মনে করেন গত 3 দিনে কয়েকজন লোক মারা গেছে আগুনে, মানুষের মেজাজ কেমন ঠিক থাকবে? সে বাইরে বসে বক্তব্য দেয় আর বেকুব লোকগুলি আইসা এই আগুন লাগায়। আর আমাদের ঘর বাড়ি পড়ে মানুষ মারা, 3জন মানুষ তো মারাই গেছে, মা বাচ্চা, একটা বাচ্চা, একটা মা, আরেকজন, 3জন তো মারা গেছে। মায়াটা কোথেকে আসবে হাসিনার প্রতি? আসার তো কোনো স্কোপ নাই। কতটা অনৈতিক হইছে, তার বাবা মারছে সিরাজ শিকদারকে, তার বাবা মারছে 20,000 বিএলএফ ফোর্স, রক্ষী বাহিনী, এরা মারছে আমাদের সেই জাসুদের লোকদের, মুক্তিযোদ্ধা। এবং সেই সেই দল, সেই ডিএনএ, মানে শেখ বংশ মানে হলো গিয়া খুনি, চোর, সোজা কথা। শেখ অর্থ খুনি ও চোর। আমি এটাকে কোন রকম ছাড় দিতে রাজি না, বা ধ্বংসাত্মক কার্যক্রম আমি পছন্দ করি না। বিচার হয়েছে, ইনশাল্লাহ আমি মনে করি বিচারের কার্যকর ভূমিকাও পালন করা হবে। সংস্কার, ভাই বললেন সংস্কারের কথা, ভাই সংস্কার শুরুতেই ভুল। সংস্কার করছে কারা, বিপ্লব আনছে কারা? তাদেরকে নিয়ে আমজনতার সাথে বিভাগীয় বিভাগীয় শহরে শহরে কথা বলতেন। সাংবাদিকরা সব জানে, আইনজীবীরা সব জানে। আমজনতার সাথে কথা বলে একটা ফর্মুলেট কইরা আপনার কাজ করতেন, আপনারা করছেন গন্ডগোল। যা হোক আপা, আমরা আশাবাদী যে আমরা আবার ঐক্যে এসে যাব। আমাদের মূল মূল সমস্যাটা মিটে গেছে, আসবেন। মূল হাসিনার উদ্দেশ্য সেটা। মনের কষ্ট শেষ। আমার বিশ্বাস আমরা ভালো জাতি হিসেবে প্রতিষ্ঠিত হব। আমরা একের বাড়ি একে মারবো, ওকে মারবো, এই মারামারি দিয়ে বেরিয়ে আসবো। রাজনীতি দলের মধ্যে এখনো মারামারি হয়, এখান থেকে আমরা বেরিয়ে আসি, একটা নতুন সূর্যের দেশে আমরা যাব ইনশাল্লাহ। ধন্যবাদ আপা। জি, আমি মনে হচ্ছে আপা আমার একটু কথা আছে। রবি ভাই, ক্যাপ্টেন মজিদ স্বাধীনতার একজন খেতাবদারী লোক। ক্যাপ্টেন মজিদের ভারতের লুকায়া ছিল, লোকটাকে এনে তার লাশটা পর্যন্ত কবর দিতে দেয় নাই। ক্যাপ্টেন মজিদের লাশটা পর্যন্ত কবর দিতে দেয় নাই এই হাসিনা গং। তারা কতটা ছিল, ওই তুলনায় আমাদের ছেলেরা অনেক ভালো। ধন্যবাদ আপা। জি, মনির ইসলাম রবি ভাই, আমাদের ছেলেরা অনেক ভালো। আর তাছাড়া এমন একটা উৎসবের দিনে এরকম ভাঙচুর কিছু হতেই পারে, একটা মানে খুশি আর কি, মানে খুশিটা প্রকাশ করার জন্য। তো সেইখানে তো মানে তরুণ সমাজের খুশিটা প্রকাশ তো একটু অন্যরকম হবেই। তো সেটাকে আপনি কিভাবে, মানে আপনারা কিভাবে তরুণদের রাজনীতি, তরুণদের মানে চাওয়া পাওয়া, এবং তরুণরাই ধরতে গেলে এটা 5ই আগস্টে তরুণরাই ঘটিয়েছে ফ্রন্ট লাইনে থেকে, পেছনে বিএনপি
বা জামাত ইসলাম ছিল, কিন্তু সেটাকে আপনারা কেন মানে আজকের যে উচ্ছ্বাসটাকে এরকম মানে সেখানে আর্মি, আমার অবশ্য মানে হাসিনুর ভাইকে এটাও ছিল, আর্মি সেখানে কি কন্ট্রোল করতে গিয়েছে নাকি ওইখানে যারা ভাঙবে তাদের সহযোগিতা করতে গিয়েছিল? হাসিনুর ভাই এটা যদি এক লাইনে বলেন, আর্মি মানে কাদেরকে ঠেকাতে গিয়েছিল আর কাদেরকে ইয়ে করতে গিয়েছিল? হাসিনুর ভাই। আপা, আর্মি গেছে পরে, পুলিশ ছিল আগে। এই যে ভাঙাভাঙি হবে, এই গোয়েন্দা তথ্য কি পুলিশের আমাদের গোয়েন্দার কাছে ছিল না? আমার বলেন। আর্মির উপরে কেন? গোয়েন্দাটা ছোট মিডিয়া। না, আমার বলেন এই গোয়েন্দা রাখার দরকারটা কি? কাজে তো কোনো কাজ করতে পারছে না। পুলিশ কাকে মানে আপনারা একটা মানববন্ধন করেন, মিছিল করেন, ওইটা ডিজিএফআই ভেঙে দেন। ডিজিএফআই তো প্রধান উপদেষ্টার আন্ডারে, এটা তো সেনাবাহিনীর আন্ডারে না। ডিজিএফআই এর প্রধান আপনার যমুনা ঘেরাও করেন। না না, এটাই তো ভুল। ডিজিএফআই তো সেনাবাহিনীর আন্ডারে থাকার কথা না। আপনি আছেন, আবিদ ভাই আছে, ওই যে হক ভাই আছে, ওয়াহিদ আছে, এগুলো সবাই যায় ঘেরাও করেন, যমুনা ঘেরাও করেন। কর্মসূচি ছিল যে আওয়ামী লীগের কর্মসূচি যে শাটডাউন, তারপরে জামাত শিবির বলছে যে তারা রাজপথে থাকবে শাটডাউন ঠেকাতে। তো আর আর্মি পুলিশ আসলে কাকে মানে ইয়েকে জামাতকে সহযোগিতা করে আওয়ামী লীগের শাটডাউন ঠেকিয়েছে, এই কারণে ছিল আর্মি পুলিশ। না 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 আপা, সার দেওয়ানোর জন্য না, জন্য উশৃঙ্খল কোন রকম এখন তো অনৈতিক কোনো কাজ চলতেছে না করে। পুরোপুরি আপা, চলতেছে তো আপনার টোটালি ওয়ান ইয়ারে আর এআই প্রযুক্তির মাধ্যমে। আওয়ামী লীগ কোথা খুঁজে পাইলেন? এই যে জামাত অপরাধার খোঁজ রাস্তায় আছে, ওরা জুজুর ভয়ের মধ্যে আছে। তাহলে আওয়ামী লীগ তো রাস্তায় নাই। কাদেরকে ঠেকাইতে গেল আর কাদের সাথে কাদের মারপিট হলো, এটা একটু ক্লিয়ার হওয়া উচিত মানে আমার মনে হয় যে আমাদের কারণ আর্মি কাকে ঠেকাতে গেছে, তারপর পুলিশ কাকে ঠেকাতে গেছে, আবার কাদেরকে আমার মানে আমার টেবিল টকের একজনও মার খেয়ে আসছে রিপোর্ট করতে গিয়ে। তো কে কাকে মারলো ওখানে, আর কে আইন শৃঙ্খলা বাহিনীর এটা রুটিন ওয়ার্ক। আইন শৃঙ্খলা বাহিনীর এটা রুটিন ওয়ার্ক। তারা যেখানে নয়েজ হবে বা গ্যাদারিং হবে সেখানে তারা যাবে, এটা একটা রুটিন ওয়ার্ক। আমরা আলোচনায় আসি, আলোচনার হলো কনস্ট্রাকটিভ থাকতে হবে। রবি ভাই একটু বলি, ওখানে কয়টা কলেজ দেখেন, সিটি কলেজ, আপনার ঢাকা কলেজ, যথেষ্ট গ্যাদাম করার জন্য। এর মধ্যে ক্ষিপ্ত আছে না লোকজন, 32 নম্বরের উপরে কম নির্যাতিত হয়েছে বাংলাদেশের লোকরা। তো একটু গেছে তো মারামারি লাগবে, এটা অসুবিধা নাই। বাট আমাদের উচিত ছিল পুলিশের কেয়ারফুল হওয়া, ওটাকে একটা উন্নয়নমূলক কাজে দেওয়া। আপনার বক্তব্য তো আমরা তো ভাই বক্তব্য সমর্থন করতেছি, আপনারা বোলডোজার নিয়ে গেছেন, আমরা কি করব সেটা আপনাদের আমরা একটু জানাই। জানান ভাই, আপনারা সবাই জানেন মইনুল রোডে যে বাড়িতে আমাদের বেগম খালেদা জিয়া থাকতেন, তাকে সেখান থেকে টেনে হেসড়ে এই যে লেফটেন্যান্ট কর্নেল ওয়াহিদরা বাইর করে দিছে। হাসিনা এসে কি করছে, সে বাড়ির বোলডোজার দিয়ে ভাঙিয়া সেখানে বহুতল ভবন করছে, এবং বিডিআর এর মিউটিনিতে যে 57 জন আমাদের সেনা অফিসার মারা গেছে তাদের পরিবারের কিন্তু ফ্ল্যাট দিয়ে দিছে। এই ভুল কথা ভাই, একটা ফ্ল্যাটও দেয় নাই, একটা ফ্ল্যাটও দেয় না বিডিআর কাউকে। এটা মিথ্যা কথা বলছে হাসিনা, মিথ্যাবাদী। এই যে খালেদা জিয়া 40 বছর বাড়ি ভাঙছে, এই জন্য 32 নম্বর ভাঙা উচিত, সুতরাং মাটির সাথে ঘুরে দেওয়া উচিত। আপনাদের আমার কথা শুনলে তো আপনি বুঝতে পারবেন। আমাদের একটা পরিকল্পনা আছে, মইনুল রোডের বাড়ি ভেঙে দেওয়ার পরে আমাদের দলের একটা পরিকল্পনা আছে। সেটা হলো এই যে 32 নম্বর হলো 4 বিঘা জমির উপরে 32 নম্বর বাড়িটা 4 বিঘা জমি। আমাদের একটা হিসাব আছে যে এখানে আমরা 10টা বহুতল ভবন করব 22 তলা করে। এই 2400 শহীদ যারা নাকি নিহত হয়েছে তাদের পরিবারকে আমরা ফ্ল্যাট দিব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর সুদর্শনরে আমরা ভাঙ্গা সেটার মধ্যে আমরা করব যে 30,000 আমাদের যারা নাকি পঙ্গু হয়েছে, আপনারা দেখবেন মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধার যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য একটা রেস্ট ক্যাম্প আছে মোহাম্মদপুরে, এখনো আছে। যুদ্ধে যারা আহত হয়েছিল তারা ওখানে থাকে। আমরা চিন্তা করছি সুদর্শনরে ভাঙ্গা 30,000 যে আমাদের এই
আমরা যুদ্ধহাত আছে, তাদেরকে আমরা রেস্ট ক্যাম্প হিসেবে বা চিকিৎসা কেন্দ্র বানায়া সেখানে ব্যবস্থা করে দিব। তারা সেখানে যেখান থেকে চাকরি বাকরি করো যাই করো ওখানে এসে থাকতে পারবে। দ্যাট মিনস ওই ধরনের আমরা বিল্ডিং করে দেবো। এগুলো আমাদের একটা পরিকল্পনা। এখন এই যে ভাঙবেন আপনি, পথে কাদির মোল্লা, মতে মুজাহিদ, নতে নিজামি কইয়া এই শাহবাগ চত্বরে বৈশা জিনে নাকি কাদের মোল্লা সাহেবের রায় হয়েছিল যাবজ্জীবন, পুনরায় শাহবাগ করে তাকে ফাঁসির আদেশ দেওয়া হইল, রিভাইভ করলো। যে পরিকল্পনাকারী এই শাহবাগ সৃষ্টি, তারই ছাত্র ইমরানের সরকারকে দিয়ে সে এই নাটক সাজাইছে এবং তারই দল এই লাকি আক্তাররা ছাত্র ইউনিয়ন তাদেরকে দিয়ে সে সেখানে এই গণজাগরণ মঞ্চ বানাইছিল। এখন সেই লোকটা বৈশা আপনাদেরকে বলে আপনারা যায় মানুষের বাড়ি ভাঙ্গেন। কষ্টটা হলো এই জায়গায়, আমি বাড়ি ভাঙ্গার বিপক্ষে না, আমি পক্ষে। কিন্তু যে লোকটা বলছে সেই লোকটাকে শোনেন, গাজী সালাউদ্দিন যখন জেরুজালেম দখল করছিল তখন উনি 400 ইমামরে হত্যা করছিল। কেন করছিল জানেন? এই ইমামরা হলো ইহুদিদের পারচেজ করা লোক ছিল। তারা ইমামতির নামে মুসলমানদেরকে ধর্মান্তরিত করত। তা আপনি ওই ধরনের একটা লোকের কথায় আপনি কেন একটা অন্যায় কাজ করবেন? বিবেকের কাছে প্রশ্ন করেন। শুনুন, আজকে আওয়ামী লীগ যে কত বড় দেউলিয়া হয়ে গেছে সেটা আপনার দেখেন। মোশাররফ ভাই, আমাদের হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যখন রায় হয়েছিল আপনাকে জানা আছে, সারা বাংলাদেশে সমস্ত লোকজন বাইরে একটা লোক। সাইদি সাহেব কিন্তু অরিজিনালি কিন্তু জামাতের লোক ছিল না, উনি কিন্তু একজন ওয়াজেনান ছিলেন। উনি একজন তাফসিরের, কোরআনের তাফসিরের প্রথম ব্যক্তি যিনি বাংলাদেশে কোরআনের তাফসির শুরু করেছেন। তাফসির মাহফিল করতেন লাল দিঘি ময়দানে 1 মাস ব্যাপী ওনার এই তাফসিরের অনুষ্ঠান। তো এখন ওনার জন্য 165 জন লোক রক্ত দিছিল, হাসিনা হত্যা করছিল 165 জন সাইদি প্রেমীকে হত্যা করছিল। একজন সাইদির জন্য 165 জন লোক রক্ত দিছে। আর শেখের বেডি হাসিনা মুক্তিযুদ্ধের দাবিদার, ওর ফাঁসি রায় হয়েছে, একটা কুত্তাও ঢাকা শহরে দেখা যায়। একটা আফসোস করার জন্য একটা লোক খুঁজে পাওয়া যায় না। 75-এ যখন ওর বাপের লেগে আফসোস করার লোক পাইনি, আজকেও ঠিক সেম জিনিসটাই হয়েছে। ওর হলো চাপাবাজ, বড় বড় কথা কয়। শুনেন, ওরা মনে করছে যে ওরা সবচেয়ে শক্তিশালী। ফেরাউন 4500 বছর কিন্তু রাজত্ব করছে। যখন ফেরাউন নীল নদের তীরে এসে যখন পানির মধ্যে পড়ছে তখন বুঝছে যে আমি তো খোদা না। তখন সে বুঝছে যে আমি খোদা না। এই যে তার দম্ভ অহংকার, যখন নীল নদের পানির মধ্যে পড়ছে তখন সে বুঝতে পারছে যে আমি যা কিছু করছি এগুলি ভুল করছি, অন্যায় করছি। এই শেখ হাসিনাও এই দেশ থেকে পালায়া যাওয়ার পরে দিল্লির লুধিয়ানা হাউসে বসে এখন সে ভাবছে যে আমি যা করছি, মুখে উপরে কি কয় জানি না, অন্তরে কয় যে আমি এটা অন্যায় করছি। ওই ফেরাউনের মতো অনুশোচনা করতেছে, কিন্তু এখন অনুশোচনা করে তো লাভ নাই। ফেরাউন হচ্ছে হলো নীল নদের পানির ভিতরে, আর তুমি বলবো হলো ফাঁসির কাষ্টের মধ্যে। মাপ নাই, কেউ মাপ করতে পারবে না। আমরা একটা কথা বলছি যে হাসিনাকে আনতে পারবে কিনা। আজকে দেখেন, জয়সওয়াল ভারতের পররাষ্ট্র মুখপাত্র, উনি কিন্তু হাসিনার রায়ের পরে একটা প্রতিক্রিয়া দিছে। দেখেন, এটা সব জায়গায় আসছে। উনি গণতন্ত্রের কথা বলছে, মানবতার কথা বলছে, অংশীদারত্বের কথা বলছে, বন্ধুত্বের কথা বলছে। এটাতে কিন্তু তার প্রতিক্রিয়া কিন্তু নেগেটিভ প্রতিক্রিয়া না, এটা পজিটিভ প্রতিক্রিয়া। এই পজিটিভটা কেন হচ্ছে, এটার পেছনে একটা কারণ আছে। কারণ এতদিন হাসিনাকে আনার মতো সুযোগ আমাদের ছিল না। হাসিনা বাপে আইন বানিয়ে গেছে, হাসিনার ফাঁসি হয়েছে। হাসিনা আইন বানিয়ে গেছে, হাসিনা বাংলাদেশে আসবে। কিভাবে আসবে? আমাদের দেশে আসামের বিচ্ছিন্নতাবাদী নেতা অনুপ চেটিয়া থাকতেন। এই অনুপ চেটিয়াকে, রাজখোয়াদেরকে বন্দি বিনিময় চুক্তি করছিল শেখ হাসিনা।
চুক্তি করে তাদেরকে ভারতের কাছে বুঝাই দিছিল। তার ফলশ্রুতিতে ভারত কি করছিল, আপনাদের এই সিনিয়র কলিগ মেজর মাজের সাহেবরে বাংলাদেশে বুঝাই দিছিল, মনে আছে? তাকে আপিল করার সুযোগও দেয়নি। তারা দিয়ে একটা ভিডিও করেছে, জিয়াউর রহমান কইছে আমি গুলি করছি, ভিডিও করে ভিডিও ছাড়ছে। জ্বালা আমাদের আপনাদের চেয়ে কম না, আমরা এগুলো প্রকাশ করি না। ভিডিও করছে, তাকে আপিল করার সুযোগ দেয় হ্যাং করে দিচ্ছে মাজের সাহেবকে, মেজর মাজের। এখন কথাটা হলো, এই যে আপনি যে বন্দি বিনিময় চুক্তি করছেন মিস্টার হাসিনা, এখন আপনাকে তো আপনার চুক্তির কারণেই ভারত ফিরে দিতে বাধ্য, কোনো পথ নাই। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আজকে চিঠি দিয়েছে, আবেদন করেছে, আমাদের প্রধান উপদেষ্টা চিঠি দিবে। এই যে বন্দি বিনিময় চুক্তি শেখ হাসিনা করেছে ভারতের সাথে, ওই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে, কারণ যারা শাস্তির যোগ্য, শাস্তি হয়ে গেছে, বিচার হয়েছে, শাস্তি হয়ে গেছে, তাদেরকে দিতে ভারত বাধ্য যদি আমার দেশের নাগরিক হয়। আসাদুজ্জামানও থাকতে পারবে না, শেখ হাসিনাও থাকতে পারবে না, আইন তাই বলে। এই জন্য আজকে আমাদের প্রশ্নটা হলো যে আপনারা দেখেন, আমরা কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি বারবার বলছে আমি প্রতিহিংসা রাজনীতি করতে চাই না। একটা আলোচনা আমি শুনছি, মামুনুল হক, এই যে শায়েক মামুনুল হক, সে ম্যাডামরে দেখতে গেছিল এবার কেয়ারে। যাওয়ার পরে সে ওনার সাথে কথা বলতেছে আর বলতেছে যে ম্যাডাম আপনারা তো মারার জন্যই ইনজেকশন পুশ করছে, এই যে আপনারা জেলের মধ্যে রাখছে, আপনার ছেলেটা মারা গেছে, আপনার বাড়িতে উচ্ছেদ করে দিছে। মানে সে নেগেটিভ কথাগুলো বলতেছে যে ম্যাডাম কি বলে। একটা বারো সে 30 মিনিট ছিল মামুনুল হক, একবারও সে হাসিনার নাম উচ্চারণ করে নাই আর নেগেটিভ কোনো কথা বলে নাই। আমরা আমাদের নেত্রী যেটা মনে করে, যেটা বলে, কাজের মাধ্যমে করার চেষ্টা করে, আমি ওই দলটা করি। এই টকশোতে আর ফেসবুকে দল চলে না, দল চালাতে হলে থিঙ্ক ট্যাঙ্ক থাকে, সুন্দর সুষ্ঠুভাবে সুচারুভাবে এগিয়ে যেতে হয়। যে কোনো সময় স্লিপ করলে একজন রাজনৈতিক নেতার কারণে রাষ্ট্র ধ্বংস হয়ে যায়, একজন জেনারেলের কারণে যুদ্ধে হেরে যায়। এটা প্রবাদ না, এটা হলো উদাহরণ না, এটা প্রবাদনা উদাহরণ না, এটা বাস্তব। যেহেতু আপনারা নিয়মিত বাহিনীতে ছিলেন, একটা ভুল সিদ্ধান্তের কারণে আপনার বাহিনী পরাজিত হয়ে যাবে। সেহেতু অত্যন্ত সূক্ষ্ম ঠান্ডাভাবে আগে যেতে হবে। দেশটা এখন স্টেবল না, যে কথাই বলি, কে কোথায় থেকে ফেসবুকে কি একটা কয়ে দিল আর আমরা হুড়মুড়ে এসে দিকে পঙ্গপালের মতো দৌড় দিলাম। এটা নেশনের ডেফিনেশন হতে পারে না, জাতির জন্য এটা উদাহরণ হতে পারে না। এটা জাতিকে সবসময় পিছনে টেনে নিয়ে যায়। সেজন্য আমি অনুরোধ করব, এই রায় বাস্তবায়ন হয়ে যাবে এবং হাসিনাও বাংলাদেশে আসবে। হাসিনা নিজেই নিজের মৃত্যু তৈরি করে গেছে, সেই তো তার আসতে পারত। এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। আমরা চাই যে অন্যায় করেছে সেটা মার্কেবল থাকুক। বজলুল হুদাকে ওর নিজের হাতে হাসিনা ঢাকা জেলখানায় ঢুকে বজলুল হুদার চাকু দিয়ে এখানে এই দৌড়টাকে টালেছিল নিজের হাতে। ও বলছে যে ওরে ফাঁসি দিবি না, ও আমার বাপেরে মারছে, আমি ওরে মারব। ও এই কাজও করছে। আমরা তো করছি যে তারে আদেশ দিছে, গুলি করছে, হিল্লেগে হাসিনার ফাঁসি হচ্ছে। আর হাসিনা নিজেই বজলুল হুদারে ঢাকা জেলখানার মধ্যে যায় নিজে চাকু দিয়ে ওর দৌড় কেটে লেছে, এই গলার দৌড় কেটে লেছে। বুঝছেন, অনেক কিছুই আছে। এই কোর্টে বিচার না হইলে তো অন্য কোর্টে বিচার হইব। কেমনি বিচার হইব দেখবেন, এত সোজা না। 7.5 বছর সাবেক একজন প্রধানমন্ত্রী, আজকে আওয়ামী লীগের এক লোক একটা পোস্ট দিছে, আমি ওর মধ্যে লিখছি, আমি যে বুঝছেন ফেরদৌস ভাই, আমি লিখছি যে শুরুটা তো তোমরা করছো। এই কথা কি তোমাদের মনে ছিল না? সাবেক একজন প্রধানমন্ত্রীকে ঠুনকা একটা কাজে 7.5 বছর জেল কাটাইলে, চিকিৎসা দিলে না,
আজকে হাসিনার রায় হয়েছে, তোমরা বলো ক্যাঙ্গারু কোড, তো তোমাদের কোডটা কি আছিল? এই যে আমাদের নামে যা, আজকে যদি এই ছেলেরা রক্ত দিয়া এই হাসিনা বিতাড়িত না হইতো ভাই, আমাদের এই যে যেটা 3-4 এই যেটাতে হাসিনার রায় হলো, আমাদের প্রত্যেকটা মামলার মধ্যে 1973 সালের সন্ত্রাস দমন আইনের 3-4 ধারায় মামলা রুজু করা হলো, প্রত্যেকটা মামলার মধ্যে আমাকে সবার ফাঁসি হইতো, সবার ফাঁসি হইতো। জি, শেষ করবেন প্রবীণ ভাই। এখন সেজন্য আমি শেষ করছি, মানে একটু আবেগ আপ্লুত হয়েছে, তো এই জন্য বললাম আর কি, যে যেভাবে আমাদের ছেলেবেলারা আমাদেরকে নিয়ে যেতে চায় না, ওইভাবে আমরা যাবো না। ওরাও আমাদের চেয়ে অনেক বুঝে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছে, চিটাং থেকে, রাজশাহী থেকে, অনেক জ্ঞানী তারা, কিন্তু নিজের গলায় যে রশি পড়বো এ দাবিটা আদায় করতে পারে না। তো জুলাই সনদ, আর ভাই কিসের জুলাই সনদ? দায় মুক্তি সনদ। 18 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমরা যে রাস্তায় থাকলাম, এই হাসিনুর সাহেবরা, আমরা এই যা ঘটনা ঘটছে, 1 নম্বর দাবিটা থাকবে যে এগুলি থেকে আপনাদেরকে দায় মুক্তি দেওয়া হবে। এর নাম হলো জুলাই সনদ। কেটা 2 বার প্রধানমন্ত্রী থাকবো, কেটা 3 বার প্রেসিডেন্ট থাকবো, এটা জুলাই সনদ না, এটা হলো ওরা বাঁচানোর সনদ। এই পোলাপেন বলে লেখাপড়া করছে, এই জ্ঞানটাও মাথার মধ্যে নেই। ধন্যবাদ। জি, প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসেন। আসলে আজকে আর কোনো প্রশ্ন করার নাই, মানে প্রতিক্রিয়া ছাড়া আর কি। আপা আমি যাবো। মাওলানা মোশাররফ হোসেন, আপনার কি সাবজেক্টটা? হ্যাঁ, যেতে পারেন। বলছি কি রবিবারে প্রতিক্রিয়া বলে ছাড়া আর যাই। কোনো হ্যাঁ ভাই, রবিবার ঢাকা সেনানিবাসে লেখেন শহীদ জিয়া সেনানিবাস, এটা অন্তত করেন। আমরা শহীদ জিয়া, আমাকে যে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর লেখা হয়েছে, আমরা ওইগুলি লিখতে চাই না। লিখে আবার আরেক দলাই আবার আলকাতা দিয়ে মুছবো, এটা দরকার নেই। ঢাকা সেনানিবাসের তো নাম নাই, ঢাকা না ভাই, সেনানিবাসের আমি লেখেন। এটাতে আমি রাজি না, এগুলি দরকার নেই।